নমস্কার বন্ধুরা, যত্ন খুলুম খা বন্ধুরা, আর মোটামুটি 2 বছর 8 মাসের মতন সময় পরেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন। আপাত দৃষ্টিতে এটা অনেক দূর, অনেক দেরিতে বা অনেক পরে মনে হলেও বাস্তবে কিন্তু তা না। বিশেষ করে বিরোধী দলগুলোর জন্য, সিপিএম, কংগ্রেস যা বলেন না কেন, বিরোধী দলগুলোর জন্য কিন্তু এই সময়টা একটা সাধারণ সময়। এটা কিন্তু এটা ঠিক যে খুব কম সময় না, কিন্তু খুব বেশি সময়ও না। যদি ত্রিপুরাতে পরিবর্তন করতে হয়, বিরোধীরা যেটা চায়, যদি তাদের সরকার পাল্টে ক্ষমতায় আসতে হয়, তাহলে তাদেরকে এই 2 বছর 8 মাসের মতন যে সময়টা বিধানসভা নির্বাচনের আগে, এই সময়টার সবটাকেই তাদেরকে কাজে লাগাতে হবে। তারা যদি মনে করে যে লাস্ট 6 মাসে নেমে বিরাট বড় বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে ফেলবে, তাহলে এইটা একেবারেই ভুল হবে। তারা যদি মনে করে লাস্ট 1 বছরে নাড়াচাড়া দিয়ে কিছু একটা করার চেষ্টা করলেই হয়ে যাবে, তাহলে সেইটাও ভুল হবে। কারণ বিজেপির একটা সর্বাত্মক প্রভাব রয়েছে। প্রশাসনের মধ্যে বিজেপিকে পছন্দ করে না এমন লোক প্রচুর, বা হয়তোবা বেশি সংখ্যক হতে পারে। রাজ্যের মানুষের মধ্যেও বেশি সংখ্যক মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিল গত বিধানসভা নির্বাচনে, এটাও সত্য। কিন্তু বিজেপি যেহেতু কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, রাজ্যে ক্ষমতায় রয়েছে, বিভিন্ন ইনস্টিটিউশনগুলোতে বিজেপির প্রতিনিধিত্ব রয়েছে, সেহেতু বিজেপির একটা সর্বাত্মক প্রভাব রয়েছে। এই প্রভাবটাকে যতক্ষণ পর্যন্ত না বিরোধীরা পরিকল্পিতভাবে খর্ব করতে পারবে, সেটাকে কমাতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই লাস্টে 1 বছর দৌড়ঝাঁপ করেও হয়তো তারা আসন সংখ্যা হয়তো 1, 2, 4, 5 হয়তো বাড়াতে পারবে, কিন্তু ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে তাদেরকে এখনই স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, রণকৌশল 2028-এর জন্য এখনই 2025-এ তাদেরকে তৈরি করতে হবে। 2025-এ রণকৌশল তৈরি করে এই 25-এ তাদেরকে ময়দানে নামতে হবে। সেই রণকৌশল অনুযায়ী বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে এখানে একদিন একটা প্রোগ্রাম, ওইখানে আরেকদিন আরেকটা প্রোগ্রাম করলাম, মিডিয়াতে নামটা মেলো, ছবি টবি ছাপলো, এবং বিভিন্ন টিভি চ্যানেলে কম বেশি নিউজের মধ্যে উল্লেখ করা হলো বিরোধীদের কথা। এইটুকুতে সন্তুষ্ট থাকলে কিন্তু বিজেপির মতন দলকে হারানো ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে যারা বিরোধী আছে তাদের কারোর পক্ষেই সম্ভব না। যদিও দলগুলোর নেতারা বলবেন যে চিন্তা করার কিছু নয়, আমরা আছি, করে ফেলবো, কিন্তু তারা বিজেপিকে ভালো করে জানেন না বলেই তারা মনে করেন এরকমটা। 2023-এও তারা এরকমটাই মনে করেছিলেন, এবং তারা অতীব আত্মসন্তুষ্টিতে তারা ভুগেছিলেন। এবং এটা প্রমাণিত হয়েছে 2023-এর বিধানসভা নির্বাচনে, যে রাজ্যে বিরোধী দলগুলো বিজেপি সম্বন্ধে অনেক বেশি অজ্ঞ। তারা যতই বিজ্ঞ হন না কেন, যতই বিদ্বান বুদ্ধিমান হন না কেন, বিজেপি সম্বন্ধে তাদের অভিজ্ঞতা, তাদের জ্ঞান অনেক কম, এত কম যে বিজেপিকে ধাক্কা দেওয়ার মতন অবস্থাতে তারা নাই। এর ফলে কিন্তু 2023-এ নিশ্চিত পরিবর্তনের জায়গাতে পরিবর্তনটা হয়নি। সিপিএমের নেতারা মনে করেছিলেন যে তাদের তো সারা ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন শাসন করার অভিজ্ঞতা রয়েছে, তাদের লোকজন সব জায়গাতে রয়েছে, এবং মানুষও পরিবর্তন চাইছে, সুতরাং তাদেরকে আর কে আটকাতে পারে। তারা মনে করেছিলেন যে তারা যদি পারেন তাহলে 7টা বিধানসভা কেন্দ্রে ক্যান্ডিডেট দিয়ে দেবেন, এবং তাহলে 7টাতেই তারা জিতে যাবেন। এরকমটা তাদের মনের মধ্যে এত বেশি আত্মবিশ্বাস আর কি, যে তার রেজাল্ট তারা বুঝেছেন লাস্টে। কংগ্রেস সেই সময়ে যে ভুলগুলো করেছিল, সেই ভুলগুলোর মাসুল এখনো পর্যন্ত কংগ্রেস দিচ্ছে। যাই হোক না কেন, কিন্তু 23-এ এটা বিরোধীদের ভুলের কারণে বিরোধীরা শাসন ক্ষমতায় আসতে পারেনি, এটা ধ্রুব সত্য। 2028-এর আগে যদি তারা সেম ভুল করে, তাহলে 2028-এর পরিবর্তে এরপরে 28-এর পরে কত আসবে? 33। 2033-এর বিধানসভার কথা তাদের ভাবতে হবে। 28-এ আর সম্ভব হবে না। 28-এ জিততে হলে তাদেরকে 25-এই রণকৌশল, রণনীতি এবং সম্পূর্ণ বাস্তবসম্মত তৈরি করতে হবে, এবং সেটাকে করে নিয়ে তাদেরকে ঝাঁপাতে হবে। বিজেপির একটা বড় মাইনাস পয়েন্ট কি? বিজেপির একটা মাইনাস পয়েন্ট হলো যে বিজেপির পক্ষে তো সরকারের বিরোধিতা করার কোনো সুযোগ নেই, না কেন্দ্র সরকারের বিরোধিতা করার সুযোগ, না রাজ্য সরকারের বিরোধিতা করার সুযোগ রয়েছে।
এখন কথা হলো বিজেপি সরকারের বিরোধিতা তো করবে না, এটা স্বাভাবিক ঘটনা। তো বিরোধিতার কথাটা কেন বললাম এই কারণে যে একটা দল যখন 5 বছর 10 বছর শাসন ক্ষমতা ভোগ করে ফেলে, তখন সেই দলের বিরুদ্ধে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে অনেকেই এমন আচরণ করে যা মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে, মানুষের বিরাগ ভাজন হয়, মানুষ সরকারের প্রতি তাদের বিক্ষুব্ধ হয়, অপছন্দ করতে থাকে। ফলে এইটাকেই অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলা হয়। আপনারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট খুব শুনবেন রাজনীতিতে। এটা কি জিনিস? এটা হলো সরকারে বা শাসক দলের বিরুদ্ধে মানুষের মনের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেইটা হলো অ্যান্টি এস্টাবলিশমেন্ট। এখন কথা হলো সেইটা যখন জমাট বাঁধে, তখন সরকারের বিরুদ্ধে বা শাসক দলের বিরুদ্ধে যে কথা বলে তার প্রতি সাধারণ মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়। সাধারণ মানুষ তার কথাই শুনতে চায়। সাধারণ মানুষ শাসক দলের বিরোধিতার কথা শুনতে চায়, তার ব্যর্থতার কথা শুনতে চায়, তার দুর্বলতার কথা শুনতে চায়, তার জনবিরোধী নীতিগুলো সম্বন্ধে আপনার শুনতে চায়। শাসক দল আর বেশি দিন ক্ষমতায় থাকবে না সেইটা সে ভালো করে বুঝতে চায়। শাসক দলকে হারিয়ে তার জায়গাতে বিরোধীরা ক্ষমতায় আসতে পারবে, সেই কথাগুলো সে শুনতে চায়। এই কথাগুলো তো বিজেপির পক্ষে বলা সম্ভব না। ফলে বিজেপির নেতারা কি করবে? নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেবেন, কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ দেবে, রাজ্য সরকারকে ধন্যবাদ দেবে, কথায় কথায় রাজ্য সরকারের সমর্থনে তারা প্রেস কনফারেন্স করবে, ভাষণ দেবে ইত্যাদি। তো এইগুলো তো মানুষ কখনোই শুনতে পছন্দ করে না। মানুষ তার বিরুদ্ধের কথাটা শুনতে পছন্দ করে, তার পক্ষের কথাটা শুনতে পছন্দ করে না। এটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক, যার কারণে পৃথিবীতে সব জায়গাতে গণতান্ত্রিক নির্বাচনে সরকারের পরিবর্তন হয়। মানুষ যদি সরকারের কথা শুনতে পছন্দ করত সবসময়ই, তাহলে কোথাওই আর শাসক দলের পরিবর্তন হতো না, বিরোধীরা কোথাওই ক্ষমতায় আসতে পারতো না। আমাদের মনে আছে 2004 সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল, তখন অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা সবাই করত। সারা দেশে অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা হতো। অটল বিহারী বাজপেয়ীর মানসিকতা, উদারতা এবং কর্মপদ্ধতি এবং বিভিন্ন জনমুখী পরিকল্পনা, প্রকল্প ইত্যাদির প্রশংসা ঘরে ঘরে হতো। কিন্তু এই সময় আবার ইন্ডিয়া শাইনিং নামে আপনার এলকে আদবানির বুদ্ধিমত্তা প্রসূত বিভিন্ন বিজ্ঞাপন সমস্ত সংবাদপত্রের প্রথম পাতায় দেওয়া হতো। তাদের মনে হয়েছিল এই বিজ্ঞাপনগুলো দেখে দেখে দেশের মানুষ তাদেরকে গিয়ে দলে দলে ভোট দিয়ে দেবে। কিন্তু যখন ইলেকশন হলো তখন দেখা গেছে বিজেপি আর ক্ষমতায় ফিরতে পারলো না, তার এনডিএ জোটও ক্ষমতায় ফিরতে পারলো না, ক্ষমতা চলে গেল ইউপি এর হাতে। এই যে ঘটনাটা প্রমাণ করে যে মানুষের সরকার যত ভালো কাজই করুক না কেন, সরকারি দলের ব্যর্থতার দিকগুলো মানুষ শুনতে পছন্দ করে। তার কারণে সংবাদপত্রের মধ্যেও দেখবেন যে সংবাদপত্রগুলোতে শাসক দলের সংবাদ বেশি থাকবে, সরকারের নেতা মন্ত্রী, শাসক দলের এমএলএ এদের ছবি টবি দিয়ে এদের পক্ষে যত বেশি সংবাদ হবে, মানুষ তত বেশি ওই সংবাদপত্রকে বা ওই টিভি চ্যানেলকে বর্জন করে। মানুষ সেই টিভি চ্যানেল বা সেই সংবাদপত্রকেই বেশি পছন্দ করে, বেশি করে সেগুলো পড়ে বা সেগুলো দেখে যেগুলোতে শাসক দলের সমালোচনা, শাসক দলের দুর্বলতা, ব্যর্থতা, জনবিরোধী কাজকর্ম, তাদের অত্যাচার ইত্যাদির খবর বেশি আসবে। তো এটা স্বাভাবিক প্রবৃত্তি মানুষের। তো এইগুলো যেহেতু বিজেপি করতে পারবে না, এগুলি করতে পারবে কে? করতে পারবে সিপিএম, করতে পারবে কংগ্রেস, করতে পারবে তৃণমূল কংগ্রেস, করতে পারবে আম আদমি পার্টি, করতে পারবে অন্য বিরোধী দলগুলো। এটা বিজেপি যেমন করতে পারবে না, যতক্ষণ ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকবে বিজেপির সঙ্গে জোট সরকারে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কাজটা তিপ্রা মাথাও করতে পারবে না, এই কাজটা আইপিএফটিও করতে পারবে না। যদি আইপিএফটি বা তিপ্রা মাথা সরকারের থেকে এই কাজটা করার চেষ্টা করে, মানুষ তাদেরকে গ্রহণ করবে না। মানুষ বলবে তোমরা ক্ষমতায় থেকে মধুও খাবে, আবার মানুষের সামনে এসে মানুষকে বোকা বানানোর জন্য বিরোধিতার নাটকও করবে। দুটো একসাথে হবে না। হয় সরকারের থেকে মধু খাও, আমরা 5 বছর পরে দেখে নেব, আর না হলে সরকার ছেড়ে বেরিয়ে এসে তারপরে শাসক দলের বিরুদ্ধে তোমরা ময়দানে আসো, আন্দোলন করো। দুটো কাজ একসাথে হবে না, বিরোধিতা সমর্থন দুটো একসাথে হবে না। হয় সমর্থন করো, না হয় বিরোধিতা করো। এমন কথা হলো, তার মানে হলো যে এখন থেকে যদি বিরোধী দলগুলো ক্রমাগতভাবে তীক্ষ্ণ ভাষায় যদি শাসক দলের বিভিন্ন ব্যর্থতার কাহিনীগুলো যদি মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে পৌঁছতে দিতে পারে,
আপনার শৌখিন আন্দোলন লড়াই ইত্যাদি না করার পরিবর্তে আর কি, যদি আক্ষরিক অর্থে যদি এখন থেকে লড়াইয়ের ময়দানে নেমে যায়, তাহলে কিন্তু 28-এ রাজ্যে বিজেপির জন্য এত কঠিন হবে। কারণ গত 23-এ বিজেপি খাদের কিনারায় দাঁড়িয়ে গিয়েছিল, সংকটে পড়ে গেছিল। তার মধ্যে বিজেপির মধ্যে বিভিন্ন উপদলীয় কোন্দলের কারণে সরকার পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, যার ফলে বাধ্য হয়ে কেন্দ্রীয় নেতারা নিজেরাই আপনার হস্তক্ষেপ করে আপনার তীব্রামথাকে জোটের মধ্যে নিয়ে এসে সরকারটাকে একটা ঠেকা দিয়ে টিকিয়ে রাখার ব্যবস্থা করেছে। তো এটা বোঝা যাচ্ছে যে বিজেপি 23-এই যদি খাদের কিনারায় দাঁড়িয়ে যায়, তাহলে এখন যদি বিরোধীরা ময়দানে নেমে ঠিকভাবে যদি মানুষের কাছে যেতে পারে, মানুষকে বোঝাতে পারে, তাহলে 28-এ বিজেপির পরিণতি কি হতে পারে, কতটা ভয়ঙ্কর রাজনৈতিক পরিণতি বিজেপির হতে পারে, সেটা এখন থেকে অনুমান করা যায়। কিন্তু তারপরেও হয়তো বিজেপি জিতে যাবে, হয়তো বিজেপি ক্ষমতায় ফিরবে, যদি বিরোধীরা এখনকার এই সময়টা কাজে না লাগিয়ে আরামে আয়েসে কাটিয়ে দেয়। বিরোধী দলের নেতারা যদি মনে করে যে নাদুস নুদুস হয়েই থাকবো, স্বাস্থ্যের দিকে নজর দেব, চেহারাও ফুটফুটে থাকতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে, এয়ার কন্ডিশনের মধ্যেই সময় কাটাতে হবে, বাইরে রোদে ঝড়ে বৃষ্টিতে আপনার পরিশ্রম করা যাবে না, সেইটা না হয় লাস্ট 6 মাসে বা লাস্ট 1 বছরে করলেই হবে। যদি তারা এরকমটা মনে করেন, তাহলে তাদের যে স্বপ্নগুলো চোখে, কারোর তো মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন, কারোর মন্ত্রী হওয়ার স্বপ্ন, কারোর বিধায়ক হওয়ার স্বপ্ন, কারোর সাংসদ হওয়ার স্বপ্ন, কারোর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র হওয়ার স্বপ্ন, কারোর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হওয়ার স্বপ্ন, কারোর পঞ্চায়েত প্রধান হওয়ার স্বপ্ন, জেলা পরিষদের সভাধিপতি হওয়ার স্বপ্ন, এমন নানান ধরনের স্বপ্ন নানান জনের চোখে মুখে জলজল করছে। সেই স্বপ্নগুলো কিন্তু স্বপ্নই থেকে যাবে, বাস্তবের মাটিতে আর রূপায়িত হবে না। তো তার কারণে বিরোধী দলগুলোর জন্য আগামী 2 বছর 8 মাস খুব চ্যালেঞ্জিং, এর পুরোটাই চ্যালেঞ্জিং, পুরোটাই কাজে লাগানোর জন্য। যদি এটা করতে পারে, তাহলে 28-এ পরিবর্তন ঠেকানো বিজেপির জন্য, নরেন্দ্র মোদীর জন্য অসম্ভব বলেই মনে হয়। আপনাদের এক্ষেত্রে সহমত কিনা অসহমত কিনা যাই হন না কেন, সেটা জানানোর জন্য কমেন্ট বক্সটা রয়েছে, সেখানে আর দেরি না করে জানিয়ে দিন। ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে নেন তাড়াতাড়ি। ভালো থাকবেন সবাই, যতন খুলুম খা, সবাইকে নমস্কার।